এটা বিএ সিক্স সেমিস্টার ইতিহাসে পাস কোর্সে 2022-এ যেই প্রশ্নগুলো ছিল সেই শর্ট প্রশ্নগুলো উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব আমি। তো প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করবো তোমাদের 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো ছিল, তোমাদের 2022 সালে যে প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেনগুলো ছিল সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো আজকে আমি। এই প্রশ্নগুলো তোমাদের 2024 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রশ্ন রিপিট আসবে। এখানে যে মোট আমি 15টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো 2022 সালে, এবং এর পরবর্তী ভিডিওতে আমি 2023 সালে যে প্রশ্নগুলো আলোচনা করবো এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম 2022 সাল থেকে না হলে তোমাদের 6 থেকে 7টা এখান থেকে চলে আসবে তোমরা। তো তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। 2022 সালের প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেবেই, 2024 সালে এগুলো দেবেই, এখান থেকে দেবেই, প্রত্যেকবারই দেয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রত্যেকবারই তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হয় সেখানে দেয়। তো এই জন্য আমি বারবার বলছি তোমরা কিন্তু এটা ভালো করে করে নেবে। এবং এছাড়াও তোমাদের একটা পুরো সিলেবাস থেকে আমি একটা সাজেশনের ভিডিও আপলোড করে দিয়েছি। অর্থাৎ তোমাদের যে পুরো সিলেবাস থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা শেষে অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের যে মেন সাবজেক্ট বাংলা, এইগুলো সাজেশন আমি দিয়ে, মেন সাবজেক্ট বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এই প্রত্যেকটা সাবজেক্ট আমি সাজেশন দিয়ে দিয়েছি। এবং বাংলা এবং ইতিহাসের অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত ইতিহাসের আমার প্রশ্নের উত্তরগুলো, সাজেশন এবং প্রশ্নের উত্তরগুলো দেখোনি, অতি অবশ্যই এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই। তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও। কারণ বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে এবং অনেকটাই খাটনি করতে হয়। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে যাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিও শুরু করা যাও। তো দেখো প্রথমে যে প্রশ্নটা রাখা আছে সেই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা দেখবে আমি তোমাদের যে 2024 সালে যে প্রশ্ন, যে সাজেশনটা দিয়েছি শর্ট কোশ্চেনে, সেইখানেও দেখবে এই প্রশ্নটা প্রথমে দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু এই বছর মোস্ট ইম্পর্টেন্ট আছে শর্ট কোশ্চেন হিসেবে। তো এই প্রশ্নটার উত্তরটা চলো দেখে নেওয়া যাক। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে করে নেবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে করে নেবে। এখান থেকে কিন্তু প্রশ্ন রিপিট আসবেই। এখান থেকে কিছু প্রশ্ন রিপিট আসবেই, 15টা যে এটা দেবো এবং 2023 সালে যে 15টা দেবো, এই 30টা থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু রিপিট আসবে। সম্ভবত 2022 থেকে বেশি রিপিট আসবে। তোমরা তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করে নেওয়ার চেষ্টা করবে। এবং আমি যে সাজেশনের ভিডিওগুলো আপলোড করেছি 5, 10 এবং উত্তরগুলো নিয়ে যেগুলো আলোচনা করছি, তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে শুনে নেবে এবং খাতা লিখে নেবে। এবং শর্ট কোশ্চেনগুলো যেগুলো একটা সাজেশনের ভিডিও করে দিয়েছি পুরো সিলেবাস থেকে, সেই প্রশ্নগুলোও কিন্তু খাতায় ভালো করে লিখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খাতায় লিখে নেবে এবং তারপরে দেখবে মুখস্থ করবে, তোমাদের মনে রাখতে অনেকটাই সহজ হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখে নাও প্রথমে প্রশ্নটি দেখে নাও। ফরাসি বিপ্লবের সময় 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা ও রাজতন্ত্রের নাম লেখো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন সরস লুই এবং রাজতন্ত্রের নাম ম্যারি এতওয়ানাত। সার্কুলাত নামে কারা পরিচিত ছিলেন? সার্কুলাতরা ছিলেন ফ্রান্সের তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে আসা চালচুলোহীন ছিন্নমূল ভবঘুরে মানুষজন, দিনমজুর, শ্রমিক, কারিগর ও ছোট দোকানদাররা এই শ্রেণীভুক্ত ছিল। দরিদ্র নিরক্ষীয় কর্মহীন দাঙ্গাবাজ এই শ্রেণী ছিল বিপ্লবের প্রধান শক্তি। দরিদ্র, নিরক্ষয়, কর্মহীন, দাঙ্গাবাজ এই শ্রেণীর ছিল এই শ্রেণী ছিল বিপ্লবের প্রধান শক্তি। ইউরোপীয় শক্তি সমবায় বলতে কী বোঝো? তো উত্তর দেখানো, কনসার্ট অফ ইউরোপ বা শক্তি সমবায় ছিল ইউরোপীয় স্বৈরাচারী প্রতিক্রিয়াশীল রাজাদের সংগঠন। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের চুক্তিকে কার্যকর করবার জন্য এবং ইউরোপীয় শক্তি সমবায় গঠন করা হয়। এই জন্য আমি একটা আলাদাভাবে এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম, যে সম্পূর্ণ তোমাদের 2022 সালের প্রশ্নগুলি আলোচনা করে দিলাম, যে এই প্রশ্নটা তোমরা কিন্তু সবাই প্রথমে করে নেবে। এই প্রশ্নগুলো কাজেই প্রথমে করে নেবে। এই প্রশ্নগুলো প্রথমে করলে তোমাদের এইখান থেকে যদি 15টাকে যদি 6-7টা কমন পেয়ে যায় তাহলে তোমাদের কতটা সহজ হয়ে যাবে এই জন্য। আর এবং তোমরা আমার মেন সাবজেক্ট অর্থাৎ তোমরা বড় প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেখে নিও, ওখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন কমন পাবে। এবং যে আমি শর্ট কোশ্চেনের একটা সাজেশন দিচ্ছি ওইগুলো যদি করে নাও, এই 3টে থেকে যদি করে নাও, অর্থাৎ 2000 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে, এবং আমি যে শর্ট কোশ্চেনের সাজেশনের ভিডিওটা আপলোড করেছি এবং যে বড় প্রশ্নের উত্তরগুলো সাজেশনগুলো দিয়েছি এবং উত্তরগুলো দিয়েছি, ওগুলো যদি করে নাও তোমরা কিন্তু শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন সব কিন্তু কভার হয়ে যাবে ওইগুলা থেকেই। তো তোমরা কিন্তু আমার ভিডিওতে যতগুলো ভিডিও আছে, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, ওই ভিডিওগুলো ভালো করে যদি দেখে নিও এবং খাতায় যদি লিখে নিও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা তোমরা ভালো দেবে, এটা আমার গ্যারেন্টি। তোমরা কিন্তু পরীক্ষায় হাসি মুখে ফিরে আসবে, এটা আমাদের গ্যারেন্টি। তো চলো এবারে পরের প্রশ্ন নিলাম, কোন সময়কে ম্যাটারনিক যুগ বলা হয় এবং কেন? পদ্ধতি বা ম্যাটারনিক দেখবে ওখানে ম্যাটারনিক পদ্ধতিটাই দিয়ে দিয়েছি, তোমাদের প্রিভিয়াস ইয়ারের পদ্ধতিটা এসেছিলো, ওখানে পদ্ধতিটাই দিয়ে দিয়েছি। তো আজ এইখানে ম্যাটারনিকের যুগ কেন বলা হয়েছিল সেটা দেখালাম।
ইউরোপের ইতিহাসে 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কে ম্যাটার্নিক ইউনিয়ন, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, পোল্যান্ড, কানাডা প্রভৃতি অক্ষ শক্তির সদস্য রাষ্ট্রগুলি ছিল জার্মানি, জাপান, ইটালি, হাঙ্গারি, রোমানিয়া, বুলগেরিয়া প্রভৃতি। জুলাই অর্ডিন্যান্স বলতে কি বোঝো? তো উত্তরে দেখলাম ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে নির্বাচনে উদারপন্থীরা জয়লাভ করে মন্ত্রী পলিকনাকের পদত্যাগের দাবি জানায়। এইরূপ পরিস্থিতিতে রাজা দশম চার্লস 1830 খ্রিস্টাব্দে 25শে জুলাই সংবিধানের 14 নং ধারা অনুযায়ী যে 4টি দমনমূলক আইন জারি করেন তা অর্ডিন্যান্স অফ সেন্ট ক্লড বা জুলাই অর্ডিন্যান্স নামে পরিচিত। তো প্রশ্নটা দেখলাম 1848 সালকে কেন বিপ্লবের বছর বলা হয়? 1848 সালকে জানুয়ারি মাসে ইটালির সিসিলিতে বৈপ্লবিক আন্দোলনের সূচনা হয়েছিল। এরপর ফ্রান্সে 1848 সালে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। তো এখানে আমি কয়েকটা লাইন লিখতে ভুলে গেছি, তো আমি একটু মুখে বলেছি, তোমরা এটা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করে দেবেন। তো আরেকবার উত্তর বলতেছি দেখলাম 1848 সালকে জানুয়ারি মাসে ইটালি সিসিলিতে বৈপ্লবিক আন্দোলনের সূচনা হয়েছিল। এরপর ফ্রান্সে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল, যা ইউরোপে বিপ্লবের বছর নামে পরিচিত। ঐতিহাসিক এরিক হবসবম 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে প্রথম সম্ভাব্য বিশ্ব বিপ্লব বলে অভিহিত করেছিলেন। তো পরবর্তী প্রশ্নটা দেখলাম দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের সময় কাল ও শাসকের নাম উল্লেখ করুন। দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের সময় কাল ও শাসকের নাম উল্লেখ করুন। দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ছিল নেপোলিয়ান এর 14 জানুয়ারি 1852 খ্রিস্টাব্দ থেকে 27 অক্টোবর 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের দ্বিতীয় এবং তৃতীয় প্রজাতন্ত্রের মধ্যে 18 বছরে সাম্রাজ্যিক বোনাপার্টিস্ট শাসন। এবং পরবর্তী প্রশ্ন দেখলাম কখন এবং কোন দেশগুলির মধ্যে স্যাডেনের যুদ্ধ হয়েছিল? কখন এবং কোন দেশগুলির মধ্যে স্যাডেনের যুদ্ধ হয়েছিল? 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স ও জার্মানির মধ্যে স্যাডেনের যুদ্ধ হয়েছিল। 1870 খ্রিস্টাব্দে ফ্রান্স ও জার্মানির মধ্যে স্যাডেনের যুদ্ধ হয়েছিল। সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো? তো উত্তর দেখলাম 1914 খ্রিস্টাব্দে 28 জুন অস্ট্রেলিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী ব্যাসিনিয়া রাজধানী সেরাজেভো শহরে ব্ল্যাক হান্ট নামক সংস্থার হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। জাতিসংঘ কেন গঠিত হয়? 1945 সালে 50টি দেশের প্রতিনিধিরা শাসন ফ্রান্সিসকোতে মিলিত হন এবং জাতিসংঘের সংস্থা নামে একটি আন্তঃসরকারি সংস্থা প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে জাতিসংঘের সংস্থা প্রতিষ্ঠিত হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিলাম ফ্যাসিবাদ কি? মুসোলিনির নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদের বিকাশ ঘটেছিল। ফ্যাসিস্ট তত্ত্ব অনুযায়ী ব্যক্তির চেয়ে রাষ্ট্রই বড়, রাষ্ট্রের সকল শক্তির আধার, রাষ্ট্রের বাইরে কিছুই নেই এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছুই নেই। ফ্যাসিস্ট মত অনুযায়ী রাষ্ট্রের সবই এবং ব্যক্তির কোনো মূল্য নেই। কত সালে ও কোথায় নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের উদ্যোগে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানব সভ্যতার ইতিহাসের এই যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলে 1939 সালের আগে এশিয়া সংঘটিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়। এবং পরবর্তী দেখলাম আটলান্টিক সনদ কি? কোন কোন দেশে এর স্বাক্ষরকারী হয়েছিল? আটলান্টিক সনদ কি? কোন কোন দেশে এর স্বাক্ষরকারী ছিল? 1941 14 আগস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডক্টর রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যৌথভাবে যে ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন তা আটলান্টিক সনদ নামে পরিচিত ছিল। আটলান্টিক সনদ স্বাক্ষরকারী দেশগুলি ছিল বেলজিয়াম, গ্রিস, ফ্রান্স, পোল্যান্ড, নরওয়ে প্রভৃতি। শেষ প্রশ্ন দেখলাম মহাদেশীয় অবরোধ প্রথা কি? নেপোলিয়ন ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক দুর্বল করবার উদ্দেশ্যে যে নীতি নিয়েছিলেন তা মহাদেশীয় অবরোধ প্রথা নামে পরিচিত ছিল। বার্লিন ডিগ্রি, মিলান ডিগ্রি এবং ওয়ারিস ও ফন্টেনব্লু ডিগ্রি নীতিগুলিকে একত্রে মহাদেশীয় অবরোধ প্রথা বলা হয়। তো এইগুলো তোমাদের 2022 সালে যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তরগুলো আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে তোমাদের যে 2023 সালে যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো ছিল ওগুলো আলোচনা করব। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমার সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখো এবং
আমি যে 2 নম্বরে একটা শর্ট কোশ্চেনের সাজেশন দিয়েছি ইতিহাসের, তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখে নিও, অতি অবশ্যই এই ভিডিওটা শেষে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, তোমরা যারা চ্যানেলে আজকে নতুন এলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার কাছে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই সময় লাগে এবং অনেকটাই খাটনি করতে হয়। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। লাইক করে দিলে আমাদের মোটিভেশন বাড়ে এবং ভিডিও তৈরি করতে আগ্রহ জন্মায়। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।